কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে ফুড এশার প্র্যাকটিস সেট, দেখো এই সেটটা থেকেই আমি এই চ্যানেলে এই সেটটা থেকেই শুরু করেছিলাম প্রথম। তো এই সেটের অঙ্কগুলো খুব ভালো অঙ্ক। দেখো পিএসসি ক্লার্কশিপের অঙ্কগুলোর থেকেও ফুড এশারের প্র্যাকটিস সেটের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো কিন্তু এক একটা লেভেলের অঙ্ক। ঠিক আছে, কেউ যদি বলে যে পিএসসি ক্লার্কশিপের যে সেটটা আমি করাচ্ছি সেই সেটের অঙ্কগুলো, আমার মনে হয় এই যে প্র্যাকটিস সেটগুলো আছে ফুড এশারের প্র্যাকটিস সেট, এই সেট আর আরেকটা সেট আছে, তো এই সেটের অঙ্কগুলো কিন্তু একটু পিএসসি ক্লার্কশিপের যে সেটের অঙ্কগুলো তার থেকে কিন্তু একটু ভিন্ন টাইপের। ঠিক আছে, আর এই বইয়ের অঙ্কগুলো খুব ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, একটা লেভেলের অঙ্ক। বিশেষ করে রেলের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো এই প্র্যাকটিস সেটে থাকে। ঠিক আছে, এই প্র্যাকটিস সেটের অঙ্কগুলো খুব একটু টাফ ওইটার থেকে, পিএসসি ক্লার্কশিপের সেট থেকে এই প্র্যাকটিস সেটের অঙ্কগুলো একটু টাফ। যদি কেউ মনে করে না এটা সোজা, না, এইটাই একটু টাফ। ঠিক আছে, তো এই প্র্যাকটিস সেট থেকে আমি 8 নম্বর প্র্যাকটিস সেট থেকে কিছু অঙ্ক করাবো আর অঙ্কগুলো ভালো করে বোঝাবো। ঠিক আছে, দেখো অঙ্ক একসাথে 50টা অঙ্ক থাকে, 50টা অঙ্ক নিয়ে একটা ভিডিও করা অনেক সময় লাগে। ঠিক আছে, ততক্ষণ তোমার ধৈর্যও থাকবে না, তুমি দেখতেও চাইবে না। তো কিছু পাঠ করে করে যদি দেখাই তাহলে তুমি দেখতেও পারবে আর ভালো লাগবে। আর অঙ্ক মেন কথা হচ্ছে অঙ্ক বোঝা। ঠিক আছে, অঙ্ক যদি তুমি বোঝো তাহলে তুমি যে অঙ্ক কোনো দিন করোনি সেই অঙ্ক তুমি করে দেবে। তো মেন জিনিস হচ্ছে অঙ্ককে বুঝতে পারা, অঙ্ককে বোঝা। তাহলে তুমি অঙ্কগুলো বুঝবে, আগে বুঝতে পারলে তুমি বাকি অঙ্কগুলো তুমি করতে পারবে। আর প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, প্র্যাকটিস বন্ধ করা যাবে না। কেউ যদি ভাবে যে আমি অনেক জেনে গেছি, আমি পেরে যাব পরীক্ষার হলে, দেখো পরীক্ষার হলে ইজি কোশ্চেন ভুল করে দেয় মানুষ, ইজিকে ইজি ভাবে। ঠিক আছে, তো ইজি প্রশ্নগুলোই ভুল হয় পরীক্ষার হলে, আর কঠিনগুলোকে খুব ভালো করে দেখে, ভালো করে পড়ে, না অঙ্কটা কঠিন আর একটু পড়ি ভালো করে, তো কঠিনগুলো উত্তর করে আসে, ইজিগুলো সিম্পল বলে আরে এটা তো পারবো, করতে গিয়ে এমন কাটাকাটি এমন ক্যালকুলেশন ভুল করবে যে উত্তর ওখানে ওটাও থাকবে, ওখানে গোল ভরে বাড়ি এসে দেখবে এর আমি এটা তো ভুল করে দিলাম। এই হয় পরীক্ষার হলে, এই হয়। ঠিক আছে, তো খুব ভালো করে দেখবে, মনোযোগ দিয়ে শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, তো 1 নম্বর কোশ্চেনে বলেছে 2 বোনের বয়সের গড় যদি 13 বছর হয়, 2 বোনের বয়সের গড় বলেছে 13 বছর, তাহলে 2 বোনের মোট বয়স কত? 26 বছর। কিন্তু যদি তাদের বয়সের সঙ্গে তাদের ছোট ভাইয়ের বয়স মিশিয়ে গড় করা হয় তাহলে গড় 2 বছর কমে যায়, গড় 2 বছর কমে যায়, তাহলে কমে গেলে কত হবে? 11 হবে। তাহলে 1 নম্বর কোশ্চিন, 2 বোনের গড় বয়স যদি 13 হয় তাহলে 2 বোনের টোটাল বয়স 26 বছর। এবার কি বলেছে, এবার একজন ভাই এসছে সাথে, তাহলে 2 জন প্লাস একজন ভাই, টোটাল 3 জন। তাতে কি বলেছে, গড় বয়স যেটা 13 ছিল সেটা 2 কমে গেছে, 2 কমে গিয়ে কত হয়ে গেছে? 11। তাহলে 11 এখন গড় কয়জনের? 3 জনের, তাহলে টোটাল 33 3 জনের, আর আগে ছিল কত? 26। তো শেষে কি বলেছে, তাদের ভাইয়ের বয়স কত? তাহলে এই 33 থেকে এই 26 বিয়োগ করো, কত থাকবে? 7 থাকবে। তাহলে 7 বছর উত্তর। কত উত্তর? 7 বছর। এবার হচ্ছে 2 নম্বর, দুই সংখ্যার বর্গের সমষ্টি, 146 এবং একটি সংখ্যার বর্গমূল √5, দ্বিতীয় সংখ্যার ঘন কত? দেখো এই টাইপের অঙ্ক কিন্তু পিএসসি ক্লার্কশিপে যে সেটের অঙ্কগুলো, এই টাইপের অঙ্ক কিন্তু না, এটা একটা লেভেলের অঙ্ক। ঠিক আছে, এই টাইপের অঙ্ক তুমি রেল ডিপার্টমেন্টে যত সায়েন্সের ভালো ভালো পরীক্ষা, তো এই টাইপের অঙ্কগুলো পাবে এই সেটের যে অঙ্কগুলো করাতে যাচ্ছি। দুটি সংখ্যার বর্গের সমষ্টি, আমি ধরে নিই দুটি সংখ্যা, একটা এ এর বর্গ প্লাস বি বর্গ এর সমষ্টি কত? 146। আবার কি বলেছে যে একটি সংখ্যার বর্গমূল যদি √5 হয়, তাহলে বর্গমূল করতে গেলে কি আমি একে, অর্থাৎ এর থেকে আমি কি পাবো? এর থেকে আমি বর্গমূলই পাবো, তাই না? এর থেকে আমি বর্গমূলই পাবো। তাহলে বর্গমূল যদি আমি এটাকে যদি বর্গমূল ধরি তাহলে √5, এটা বর্গমূল বলেছে, তাহলে রুট কাটতে পারো, তাহলে এ সমান সমান কত পেলা? 5 পেলা। এবার তুমি এখানে এর, তাহলে দুটি সংখ্যার বর্গের সমষ্টি বলেছে 146, তাহলে একটা এ সমান সমান 5, তাহলে তুমি এখানে 5-এর স্কোয়ার করো প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? দেখো এবার আমি কি করব, তো আমি এই ইকুয়াল টু 146, এটা হচ্ছে অঙ্ক, এটা আমি নিয়ে করব না, এবার আমি এখানে চলে এসেছি। তাহলে 5×5 = 25 প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 146, তাহলে 25 বিয়োগ করলে তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 121, মানে কি বি ইকুয়াল টু 11, বি ইকুয়াল টু 11 পেলাম।
দ্বিতীয় সংখ্যার ঘন কত, অর্থাৎ বি এর মানের এর ঘন চেয়েছে, তাহলে 11 কিউব কত, 1331, এটাই উত্তর 1331। ঠিক আছে, দেখো রুট ওভার এ ইকুয়াল টু রুট ওভার 5, তাহলে তুমি এটাকে উঠিয়ে দাও, রুট ওভার উঠিয়ে দিলে কী হবে, স্কোয়ার হবে, সেই এ ইকুয়াল টু 5ই আসবে। বোঝা গেল? এটা যদি কেউ বুঝতে না পারে তাহলে আমি করাচ্ছি, দেখো এ ইকুয়াল টু রুট ওভার এ ইকুয়াল টু রুট ওভার 5। আমরা রুট উঠালে কি করি, রুট উঠালে এটাকে স্কোয়ার করব, তার মানে কি রুটের মান কত, হাফ, তাহলে এই হাফের সাথে গুণ হবে, কেটে গিয়ে কত থাকবে, এ ইকুয়াল টু 5ই থাকবে, তাই না? ওইটাই আমি করেছি। তো বোঝা গেল? তো লাস্টে দ্বিতীয় সংখ্যার ঘন কত, 1331। এবার চলে আসি 3, 4। দেখো 3 নম্বরে 2 এর পাওয়ার এক্স প্লাস 3, 3 নম্বরে 2 এর পাওয়ার এক্স প্লাস 3 বলছি 13 ইকুয়াল টু 4 এর পাওয়ার এক্স প্লাস 2, এক্স প্লাস 2। এবার আমাকে বেস 1 করতে হবে। কি করতে হবে আমাকে, বেস 1 করতে হবে। এই দুটো হচ্ছে বেস, তাহলে 2 এর পাওয়ার এক্স প্লাস 13 ইকুয়াল টু, একে স্কোয়ার করতে পারি, 2 এর স্কোয়ার কত, 4, তাহলে এই স্কোয়ার এই দুইটা এর এই পাওয়ারের সাথে গুণ করব, এক্স প্লাস 2। এবার দেখো বেস বেস তুমি কেটে দাও, তাহলে থাকবে কত, এক্স প্লাস 13 ইকুয়াল টু 2x প্লাস 4। এই এক্স এই পাশে আসলে এক্স আছে, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু, এটা ওই পাশে গেলে -9, মাইনাস মাইনাস কাটো, এক্স ইকুয়াল টু 9 উত্তর। কত উত্তর, 9। এবার আসবে 4 নম্বর। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার অনুপাত 1:2:4, মুদ্রাগুলির মোট মূল্য 393 টাকা হলে বাক্সে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? পরীক্ষায় আসে এখান থেকেও। 4 নম্বর, 1 টাকা 50 পয়সা, তাহলে 1 টাকার অনুপাত কত, মুদ্রার অনুপাত 1 মানে এক্স ধরলাম, টোটাল মুদ্রা কত, 339, 393 আমাকে করতে হবে। 50 পয়সার একেও টাকা করতে হবে, এখানে 1 টাকা আছে, একেও টাকা করলাম, ইন্টু 50 পয়সার অনুপাত কত, 2, প্লাস 25 পয়সার অনুপাত কত, মুদ্রার অনুপাত কত, 4, 25 পয়সাকেও আমি টাকা করলাম, ডিটেলসে করছি। দেখো 1 টাকা অনুপাত এক্স, 50 পয়সাকে টাকা করলাম অনুপাত 2, 25 পয়সা টাকা করলাম অনুপাত 4 ইকুয়াল টু কত, 393। ঠিক আছে, কাটো, এখানে এক্স ধরতে হবে, এগুলো কাটো, কেটে দিলাম, 4 25 100, এখানে এক্স আছে 4x কেটে গেল, 4 4 কেটে দিলাম, তাহলে থাকলো কত, একটা এক্স এখানে, এখানে একটা এক্স, এখানে একটা এক্স ইকুয়াল টু 393। তাহলে 3x ইকুয়াল টু 393, তাহলে এক্স ইকুয়াল টু 131, 131। 131 হলে লাস্টে চেয়েছে কি, শেষে চেয়েছে আমার যে বাক্সে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত। 50 পয়সার মুদ্রার অনুপাত কত ছিল, 1:2:4 ছিল এদের অনুপাত। এটা ছিল 1 টাকা, এটা ছিল 50 পয়সা, এটা ছিল 25 পয়সা। তাহলে আমাকে এটা চেয়েছে 2x এর মান, তাহলে এর সাথে কি করব, 2 গুণ করব, তাহলে 131 × 2, তাহলে 2 6 2, 262 হচ্ছে উত্তর, 262। এবার হচ্ছে 5, 6 আর 7 নম্বর। 5 নম্বরে বলেছে এ একটি ঘড়ি বিকে 10% লাভে এবং বি ওই ঘড়ি সিকে 20% লাভে বিক্রি করে। যদি 132 টাকায় সি ঘড়িটি কিনে থাকে তবে মোট লাভের শতকরা হার কত? দেখো এই টাইপের অঙ্ক বলে যে তাহলে ক্রয় এ কত টাকায় কিনেছিল, এই টাইপের প্রশ্ন আসে, কিন্তু এখানে বলেছে শতকরা লাভ কত, একটু ঘুরিয়ে দিয়েছে অঙ্কটা। তা আমি শেষের দিক থেকে শুরু করব বা প্রথম থেকে শুরু করতে পারি, যে এ বি সি, এ বিকে বিক্রি করে 10% লাভে, বি সিকে 20% লাভে। তাহলে আমার আগে বের করতে হবে যে ঘড়িটার ক্রয় মূল্য কত। তাহলে আমি ক্রয় মূল্য বের করতে গেলে ধরে নিই ক্রয় মূল্য 100 টাকা, এ বিকে 10% লাভে অর্থাৎ 110 টাকা বিক্রি করে, এ একে 120 টাকায় বিক্রি করে অর্থাৎ 20% লাভে। তাহলে ক্রয় মূল্য 100 এটা নিব আগে, 110 ইন্টু আবার ক্রয় মূল্য লিখব, এবার এই 120 নিচে লিখব, ইন্টু টাকা লিখব, কত টাকা, 132 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য চলে আসবে। বোঝা গেল? এই ক্রয় মূল্য বের করতে গেলে এইভাবে বের করতে হবে,
যে টাকাটা লাস্টে যে কেনে সেটা গুণ করে দিতে হবে, আর বাকি উপরে 100 লিখে যত পার্সেন্ট লাভ সেগুলো সব নিচে লিখতে হবে, যত পার্সেন্ট লাভ সেগুলো নিচে লিখতে হবে, উপরে 100 রাখতে হবে, ইন্টু যে টাকায় কেনে শেষে সেটা গুণ করতে হবে। তাহলে আমি কি পাবো? ক্রয় মূল্য পাবো। ঠিক আছে, একটা একটা কাটো, একটা কাটো, 11 কে 11, 11 দুগুণে 22, এই 12 12 কাটো, দেখো কত টাকা? 100 টাকা। 100 টাকা ছিল আমার ক্রয় মূল্য, বিক্রি করেছে শেষে কত টাকায়? 132 টাকায়। 32% লাভ আছে। 132 টাকায় বিক্রি করেছে মানে 32% লাভ। কেউ যদি বুঝতে না পারে তাহলে 100 টাকায় লাভ করে 32 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? 32%। ঠিক আছে, এত দূর করার দরকার নেই, 132 হয়ে গেছে মানে ক্রয় মূল্য 100 টাকা ছিল, 32% লাভ। বোঝা গেল? এবার হচ্ছে 6 নম্বর। 5টি চেয়ারের বিক্রয় মূল্য 3টি চেয়ারের ক্রয় মূল্যের সমান, শতকরা ক্ষতি কত? শতকরা ক্ষতি কত? 5টি চেয়ারের বিক্রয় মূল্য 3টি চেয়ারের ক্রয় মূল্যের সমান, তার মানে 3টি চেয়ার যে টাকায় কিনেছে সেই টাকা তুলতে ওকে 5টা চেয়ার বিক্রি করতে হয়েছে। 5টি চেয়ারের বিক্রয় মূল্য 3টি চেয়ারের ক্রয় মূল্যের সমান। তুমি 3টি চেয়ার কিনেছো যে টাকায়, সেই টাকা তুলতে গেলে তোমাকে 5টা চেয়ার বিক্রি করতে হবে। বাড়িতে ফার্নিচারের দোকান আছে বা তুমি পাইকারি কিনে বিক্রি করো খুচরো, তো ধরে নাও তুমি একটা জিনিস বা 3টে চেয়ার তুমি কিনে আনলে বাজার থেকে 100 টাকায়, 3টে চেয়ার 100 টাকা। এবার তোমাকে 100 টাকা তুলতে গেলে তোমাকে 5টা চেয়ার বিক্রি করতে হচ্ছে, তবে তোমার 100 টাকা আসলো, তোমার দুটো লস হলো। 5টায় বিক্রি করে কটা লস হলো? দুটো লস হলো। তাহলে তুমি 5টায় তোমার বিক্রি করে দুটো লস হয়, তাহলে একে কত? 100তে কত? 40% লস, মানে ক্ষতি। 40% ক্ষতি উত্তর। বোঝা গেল? এবার হচ্ছে 7 নম্বর। জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে, বরফকে জলে পরিণত করতে হলে আয়তন শতকরা কমাতে হবে। দেখো এখানে বরফ জলকে বলেছে। চিনির দাম 20% বাড়লে ব্যক্তি চিনির মানে কত পরিমাণ ব্যবহার কমিয়ে দিলে তার খরচ একই থাকবে, সেম অঙ্ক এখানে বরফ দিয়ে দিয়েছে। তাহলে সেম অঙ্ক আমি শিখিয়েছিলাম, যদি লাভ বলে তাহলে R/100 প্লাস R, যদি ক্ষতি বলে তাহলে R/100 মাইনাস R ইন্টু 100, এখানে একটা 100 হবে। এই হচ্ছে এর ফর্মুলা। জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে, বাড়ার কথার অর্থই বৃদ্ধি পাওয়া। তাহলে এখানে যেহেতু লাভ, বৃদ্ধি পেলেই তো লাভ হবে, তাহলে এই ফর্মুলায় যাব। আমি কি করব? এই ফর্মুলায় যাব। তাহলে আর কত? 10%। R/100 প্লাস R মানে 110 ইন্টু 100, 0 0 কাটো, তাহলে 11 দিয়ে 100কে ভাগ করতে হবে, 9 11 99, 9 পূর্ণ 1-এর 11% উত্তর। এই উত্তরটা নেক্সটে পাবে। এবার হচ্ছে 8 নম্বর আর 9 নম্বর। 8 নম্বরে বলেছে দেখো, একটি কাজ এ ও বি 18 দিনে, বি ও সি 24 দিনে এবং সি ও এ 36 দিনে শেষ করতে পারে, তারা একত্রে কাজটি করলে কত দিন সময় লাগবে? সবাই সবার সাথে একবার করে আছে, আমি আগেও শিখিয়েছি। তাহলে আমরা কি করব? হাফ কমন নেব। অনেকে ইউনিট ধরে করে, দেখো ইউনিট ধরে করলেও তোমার যে টাইম লাগবে এটা তো সেই টাইম লাগবে। তো মেন জিনিস, তুমি ছোট থেকে যে পদ্ধতিতে করেছো সেই পদ্ধতি থেকে তুমি ডাইভার্ট হয়ে তুমি অন্য পদ্ধতিতে ঢুকছো, নতুন মনে হবে সেই পদ্ধতি, সেটা প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে। আর তুমি যে পদ্ধতি শিখেছো পরীক্ষার হলে দেখবে যে আমার কথা, যে কথায় বলে যে দেবানন্দের হিন্দি ফিল্ম দরকার নেই, বাংলায় ফিরে এসো বাবা, তাই না? তো ট্রিক্স সব জায়গায় কাজ করে না, কিছু কিছু ট্রিক্স যেগুলো খুব মনে থাকে সুন্দর, সেই ট্রিক্সগুলোই মনে রাখা দরকার। যেগুলো একটু টাফ, তো পরীক্ষার হলে করতে গিয়ে ভুলে যাচ্ছ, মনে থাকছে না, আবার দেখবে তুমি সেই তোমার পুরনো পদ্ধতিতেই চলে আসবে, ঘুরে ফিরে তুমি সেখানেই আসবে। ঠিক আছে, ঘুরে ফিরে সেখানে আসবে। তাহলে হাফ কমন নেব আমি এই জায়গাটা, 1/18 প্লাস 1/24 প্লাস 1/36, লসাউ কত? 72,
তাহলে 4 18 72, 3 24 36 2, তাহলে উপর থাকবে কত 7 8 9, তাহলে 1/9/72, 8 9 72, তাহলে 1/16, অর্থাৎ কত দিন সময় লাগবে 16 দিন। কতক্ষণ লাগলো ইউনিট ধরে করলেও মানে এত তাড়াতাড়ি হবে না, তাই না? তাহলে 16 দিন। এবার হচ্ছে 9 নম্বর, দুটি 3 অঙ্কের সংখ্যার গসাগু 17। দেখো গসাগু বলেছে 3 অঙ্কের গসাগু কত 17, আর লসাগু কত 714। তাহলে আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল, তাই না? দেখো হ্যান্ডরাইটিং কিন্তু অত ভালো না, কাকের ঠ্যাং আর বগের ঠ্যাং, মানে পিঁপড়েকে রঙের মধ্যে চুবিয়ে ছেড়ে দেওয়া, তাহলে হাঁটলে যা হবে তাই। লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল, তাহলে লসাগু ইন্টু গসাগু করো। এবার তোমাকে ভাঙতে হবে এই জায়গাটা, কাকে একে ভাঙতে হবে 714কে। 714কে যদি তুমি ভাঙো তাহলে কত দিয়ে যাবে 714, 2 দিয়ে করো 35 দুগুণে 70, 7 দুগুণে 14, এবার যাবে 3 দিয়ে, 3 একে 3, 3 19 57, 3 11 33, 3 7 3 27 গেল। এবার দেখো, এবার তুমি কি লিখবে, 17 ইন্টু 3 দুগুণে 6 ইন্টু 119, এটাকে গুণ করো 6 7 42, 4 102 ইন্টু 119, পেয়ে গেছি উত্তর। আমার উত্তর কত 102 ইন্টু 124, তাহলে উত্তর হচ্ছে আমার 102, 119, 102 আর হচ্ছে 119 হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? 10 নম্বর আর 11 নম্বর। 10 নম্বর দেখো, অর্ধবৃত্তাকার একটি পার্ক বেড়া দিয়ে ঘিরতে 90 মিটার লম্বা বেড়া লাগে। প্রতি বর্গমিটার 4 টাকা হিসাবে পার্কটিতে পাথরের নুড়ি ফেলতে কত খরচ হবে? অর্ধবৃত্তের পরিসীমার সূত্র, এটা মনে রাখবে, পরীক্ষায় এই সূত্র দিয়ে খুব আসে প্রশ্ন, পাই আর প্লাস 2r, এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমার সূত্র। হ্যাঁ, অর্ধবৃত্তের পরিসীমা অর্থাৎ অর্ধপরিসীমা। অর্ধবৃত্ত বলতে কি বোঝাচ্ছে, এটা অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্তাকার একটি পার্ক বেড়া দিয়ে ঘিরতে 90 মিটার লম্বা বেড়া লাগে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 90 মিটার। কত 90 মিটার, তাহলে পরিসীমার সূত্র এটা, তাহলে পাই আর প্লাস 2r ইকুয়াল টু 90। তাহলে এখানে পায়ের মান কত 22/7 ইন্টু আর প্লাস 2r ইকুয়াল টু 90, লসাগু কত 7, তাহলে 22r প্লাস 14r ইকুয়াল টু 90, তাহলে 36r/7 ইকুয়াল টু 90। তাহলে 6 6 36, 6 15 90, 3 দুগুণে 6, 3 5 15, তাহলে 2r ইকুয়াল টু 35, তাহলে r ইকুয়াল টু 35/2 পেলাম। তাহলে প্রতি বর্গমিটার 4 টাকা হিসাবে পার্কটিতে পাথরের নুড়ি ফেলতে কত খরচ হবে? এবার এর মধ্যে পাথরের নুড়ি ফেলবে, কি ফেলবে পাথরের নুড়ি, তাহলে কত টাকা খরচা হবে? তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, এটা তো অর্ধবৃত্তের ক্ষেত্রফলে ফেলতে হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, বৃত্তের ক্ষেত্রফলের হচ্ছে পাই আর স্কোয়ার, তাই না? তাহলে পায়ের মান কত 22/7, আর কত পেলাম 35/2, অর্থাৎ একে 2 বার লিখতে হবে, পাই আর স্কোয়ার হলো। কিন্তু এটা হচ্ছে তো পুরো বৃত্তের ক্ষেত্রফল, এটা বৃত্তের ক্ষেত্রফল, বর্গ বলেছিলাম না, এটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র এটা। তো পুরো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এটা, কিন্তু একে তো অর্ধেক করতে হবে। তাই অর্ধেক করলে কি 2 দিয়ে ভাগ করে দাও, আরেকটা 2 নিয়ে নাও, নিচে আরেকটা 2 নিয়ে নাও, ইন্টু কত টাকা করে 4 টাকা করে, বাস হলো। তাহলে এই 2 কেটে দিলাম, 5 7 35 কেটে দিলাম। এবার উপরে গুণ করো, 11 দুগুণে 22 কেটে দাও, কেটে দিলাম। তাহলে 5 11 55, তাহলে 5 11 55 ইন্টু 35,
5 5 25, 2 5 5 25 আর 27, 3 5 15 1, 3 5 15 1 16, 19 25 কত আসলো? 19 25 টাকা, 1925 টাকা। এ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 11 নম্বর। 11 নম্বর, 1550 টাকাকে 2 ভাগে 5% ও 8% সুদের হারে ধার দেওয়া হলো। 3 বছরে প্রাপ্ত মোট সুদের পরিমাণ 300 টাকা। প্রাপ্ত সুদের অনুপাত কত? অঙ্কটা ভুল আছে, সুদের অনুপাত হবে না, মূলধনের অনুপাত। ঠিক আছে, তো 1550 টাকাকে 2 ভাগ করতে হবে। তাহলে 1550 টাকাকে আমি যদি 2 ভাগ করি, এটা মিটিয়ে দিলাম, ওই জায়গাটা তোমরা গুণ করে নিবে। এখানে করে দিচ্ছি 1925 টাকা অ্যান্সার। এবার আমি কততে আসবো? 11 নম্বরে। দেখো 2 ভাগে ভাগ করতে হবে। ধরে নিই একটা প্রথম অংশ x টাকা, তার পার্সেন্টেজ কত? 5%। একে 3 বছর করতে হবে, প্লাস 1550 টাকাকে আমাকে 2 ভাগ করতে হবে, x মাইনাস করে দিলাম, এর হচ্ছে 8%, 3 বছর বাই 100 ইকুয়াল টু 300 টাকা। ইকুয়াল টু কত টাকা? 300 টাকা। তাহলে আমি কাটাকাটি করব না। দেখো নিচে 100 এগুলো থাকলে কাটবে না, কখনো কাটলে জটিল হবে। ঠিক আছে, কাটাকাটি করবে না, কখনোই কাটাকাটি করবে না ভুল করে। 10 100 1000 এগুলো থাকলে কাটবেই না। উপরে কত পাবো? 15x প্লাস এই জায়গাটা দেখো 3 8 24, 24-এর সাথে 1550 গুণ করলে কত পাবো? 1550-এর সাথে 24 গুণ 0, 4 5 20, 2 4 5 22, 2 6 0 10 1 10 11 3, 37,200। কত পেলাম? 37,200 পেলাম। তাহলে এখানে কত লিখবো? 37,200 মাইনাস 24x ইকুয়াল টু এই 100 এর সাথে গুণ করে দাও সরাসরি আরেকটা। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস থাকবে কত? 9x। এটা ওই পাশে গেলে 7200 মাইনাস 7200 থাকবে, মাইনাস মাইনাস কাটো, x ইকুয়াল টু 800 টাকা। তাহলে এখানে 800 টাকা কেটেছে, এখানে 750 টাকা। তাহলে অনুপাত বের করে নাও। 5 16 80, 5 15 75, 16:15 উত্তর। 16:15 এ নম্বর হচ্ছে 12 নম্বর আর 13 নম্বর। দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 9:25, তাদের পরিধির অনুপাত কত? দেখো সিম্পল কোশ্চেন, যদি ক্ষেত্রফলের অনুপাত 9:25 বলে তাহলে তাদের পরিধির অনুপাত হবে, এটা ক্ষেত্রফলের অনুপাত, তাহলে পরিধির অনুপাত হবে কি? শুধু রুট ওভার করে দিবে ওদেরকে। কি করবে? শুধু রুট ওভার করে দিবে। ক্ষেত্রফলের অনুপাত এটা বলেছে, পরিধির অনুপাত বললে রুট ওভার 9:5। এটাই শর্ট নিয়ম। ঠিক আছে, তাহলে 3:5 হচ্ছে উত্তর। এবার যদি তুমি না বুঝতে পারো যে রুট ওভারই, তাহলে তুমি কি করবে? তুমি দুটি বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কোয়ার r1 পাই আর স্কোয়ার r2 ইকুয়াল টু 9/25। পাই পাই কাটো, সম্পূর্ণটা দেখো r1/r2, তাই না? তাহলে স্কোয়ার উঠালে কি হবে? স্কোয়ার উঠালে কি করব? আমি টোটালটাকে রুট ওভার করবো। তাহলে r1/r2 ইকুয়াল টু 3/5। এটা হচ্ছে অনুপাত। তাহলে r1-এর মান কত? 3, r2-র মান কত? 5। তাহলে 2πr ইস টু 2πr, 2π কাটো, r1-এর মান কত? 3, r2-র মান কত? 5। ওটাই আসবে, ঘুরে ফিরে ওটাই আসবে। তার জন্য কি বললাম? ক্ষেত্রফল বললে, পরিধি বললে রুট ওভার করে দিবে। ঠিক আছে, রুট ওভার করলে 3:5, ওটাই উত্তর, এত দূর করতে হবে না। এবার হচ্ছে 13 নম্বর। বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির বর্গের সমষ্টি 625, সংখ্যা দুটি কত? সিম্পল অঙ্ক। 3:4 বলতে একটা 3x আর একটা 4x, এদের বর্গের সমষ্টি অর্থাৎ 3x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ইকুয়াল টু 625। তাহলে এখানে কত পাবো আমি? 9x স্কোয়ার 16x স্কোয়ার ইকুয়াল টু 625। তাহলে 25x স্কোয়ার ইকুয়াল টু 625। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 25 25 625 হয়। তাহলে x ইকুয়াল টু 5। x ইকুয়াল টু 5 হলে একটা 3 5 15 আর একটা 4 5 20।
উত্তর কত? 15 আর 20, এ নম্বর অ্যান্সার। তো বন্ধুরা দেখো সুন্দর করে বোঝালাম সিম্পলভাবে, একটা করে মানে 1 বাই 1, কোনো স্টেপ জাম্প নেই। ঠিক আছে, এই অঙ্কটা দেখো যদি মনে রাখতে পারো তাহলে এইভাবে করবে, না মনে রাখতে পারলে এইভাবে করবে, তাই না? অনেক সময় ক্ষেত্রফলও বলে দিতে পারে, তাদের ক্ষেত্রফল কত হবে, অনুপাত তো দিয়ে দিছে ওটা ক্ষেত্রফলে, কিন্তু কত কত হবে এবার আসতে পারে। তো দেখো অঙ্ক, সেটের অঙ্ক সেই বুঝতে পারবে যার বেস ক্লিয়ার, আগে থেকেই চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করা কমপ্লিট হয়ে গেছে, সে বুঝতে পারবে। আর যদি কেউ চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে এখন অঙ্ক শিখছে, তাহলে এখানে তো সব 12 ভাজা পাবে। দোকানে কি 12 ভাজা মিশানো বিক্রি করে না, বা ঝালমুড়ি 12 ভাজার দোকানে, সেখানে একটা অঙ্ক সুদের অঙ্ক, একটা চক্রবৃদ্ধি, একটা কার্য, এই টাইপের ম্যাথ আসবে। কেউ যদি চ্যাপ্টার ওয়াইজগুলো না করে থাকে, তাহলে এখানে সে কী হবে, তার মাথা গুলিয়ে যাবে, সে বলবে এটার সূত্র তো জানি না, অর্ধবৃত্তের সূত্র জানি না, পাই আর প্লাস 2r, এটা তো জানি না। তো এই জিনিসগুলো কি, যারা প্র্যাকটিস করেছে অলরেডি কমপ্লিট, তাদের এখন সেট প্র্যাকটিস করা দরকার। যত সেট আছে সব প্র্যাকটিস করতে থাকো, ভ্যারাইটি অঙ্ক আসবে। ব্রেনের চাকা কখনো আগে ঘুরবে, কখনো পেছনে, কখনো এরকম, কখনো উল্টো, হ্যাঁ, কখনো পা উপরে মাথা নিচে, এরকম হতে থাকবে, তাই না? তার মানে তোমাকে বাজাতে থাকবে সব সময়, তুমি বাঁচতে থাকবা, কিন্তু তুমি বাঁচতে দিবা না নিজেকে, তুমি স্ট্রং। তার জন্য কি করতে হবে, সেট প্র্যাকটিস করে যেতে হবে। এই প্র্যাকটিস সেটের অঙ্কগুলো লেভেলের অঙ্ক, খুব এতটা সহজও না। যাদের বেস ক্লিয়ার নেই তারা কিন্তু সেটগুলোর অঙ্কগুলো করে উঠতে পারবে না চট করে। তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, আর শেয়ার করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকে কত করালাম প্র্যাকটিস সেট 8, এই ফুড এসে প্র্যাকটিস সেট থেকে, এটা থেকে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, নেক্সটে আবার আসবো।